আমি বলবো আসলে কেউ কাউকে সিট দিবে বা আসন দিবে এরকম আমি জানি না। আমাদের অ্যালায়েন্সটা হয়েছিল সবাই সম্মিলিত ভাবে আমরা যে যেখানে ভালো অবস্থানে আছি সে সেখানে নির্বাচন অংশগ্রহণ করবে। এটি হলো আমাদের মূল ভিত্তি। এখানে আমরা কারোর সাথে জোট করি নাই যে সে আমাদেরকে সিট ভাগ করে দিবে। আর যেখানে আপনারা মনে করেন ইসলামী আন্দোলন জামাত তার একটা জোট, এইটাই যদি প্রসিদ্ধ হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 40 আসনে নির্বাচন করে, তাহলে অন্য যারা দল আছে তারা কত আসন নির্বাচন করবে? একটা প্রশ্ন আছে কি নেই? জি, অথচ আপনার বলছে ইসলামী আন্দোলন এবং জামাত তারাই হলো এই জোটের মধ্যে সর্বপ্রধান দল। তাহলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বল্প সংখ্যক আসন নির্বাচন করে, তাহলে এটা সম হয়? এটা কি সৌন্দর্যতা আসে? দেখেন, আমরা কতগুলি আসনে জয়ী হতে পারি এরকম আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না। তবে আমরা আমাদের সাংগঠনিক ভাবে যে জরিপ করেছি, আমরা দেখেছি যে আমাদের সিটগুলির অবস্থানটা কি এবং কে কোন জায়গায় ভালো অবস্থান আছে, এরকম আমরা বিভিন্ন সেক্টরে আমরা জরিপ করেছি। জি, সেখানে আমাদের ইসলামী আন্দোলনের দলীয় রিপোর্ট আমরা যা দেখেছি, সেখানে 43টা সিট আমাদের এই গ্রেডে, তারপরে বি প্লাস, বি, সি। আমি এই কথা বলবো না যে 43টা সিটি আমরা বিজয় হব, সেই কথা কিন্তু বলছি না। জি, আমি বলছি আমাদের জরিপে এগুলি আমাদের ভালো হওয়ার মতো, হতে পারবই এরকম আমি নিশ্চয়তা করছি না বা দিচ্ছি না। এটা তো খুব কঠিন। তবে ইনশাআল্লাহ আমরা সিংহভাগ ভালো, সিংহভাগ ভালো একটা ব্যাপক সিটি ইনশাআল্লাহ আশা করি ভালো রেজাল্ট করবো। কিন্তু জি, সংখ্যা নির্ধারিত বলা খুবই কঠিন। একটু সংশোধন করে সংযোজন করতে চাই প্রশ্নটার মধ্যে। জি, একটা আমি আমার তরফ থেকে প্রস্তুত করছি, ব্যাপারটা এরকম না। আমাদের মুরব্বিয়ানে কেরাম যে প্রশ্নগুলো তুলছেন আমি সেটা ব্যক্ত করেছি, জি, এবং আমি যে আগে ব্যক্ত করেছি সেই অবস্থানে এখন পর্যন্ত আছি। এখান থেকে না আমরা পিছু হটছি। আমাদের ব্যাপারেও জামাত যে আগে বক্তব্যগুলি দিয়েছে তারা সেই অবস্থানে আছে। এরপরেও আমরা একটা অ্যালায়েন্স করেছি দেশ, মানবতা এবং ইসলামের স্বার্থে। দেখেন, আমাদের মূল ব্যাপারটা কি হলো যে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ইজমা, কিয়াস, এই ভিত্তিতে যে আইন রচিত হয় তাকে বলা হয় শরিয়া। শরিয়া শব্দ অর্থ আইন, কানুন। আসলে শরিয়া শব্দ প্রয়োগ তো আমাদের আসলে সাধারণের মধ্যে একটু কম। এই জন্য শরিয়াকে কি যেন মনে করে, আসলে শরিয়া শব্দ অর্থে আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, আইন আইন কি শরিয়াতে, মানে আরবিতে শরিয়াত বলা হয়। আর শরিয়াতে শব্দ রাস্তা, পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া, বিভিন্ন অর্থ শরিয়াতের আছে। কাজী আমরা যদি কোরআন ও সুন্নাহ বলি, এই কোরআন ও সুন্নাহরই যেটা প্রকাশ করা হয় সেটাই হলো আরবিতে শরিয়া। দেখেন, আসলে নির্বাচন পরিচালনা করবে কে? প্রশাসন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে কি? প্রশাসন। অথচ প্রশাসনের ব্যাপারে তো সবাই আপত্তি, আপনাদেরও আপত্তি যে প্রশাসন ঢিলা ঢালা হয়ে গেছে। তারা তাদের যেই কাজগুলি সেই কাজগুলি তারা আঞ্জাম দিচ্ছে না। দেখা যায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। দেখা যায় যে হাদির মতো এক ব্যক্তিত্ব, সেও তাকেও দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে। আবার খুলনাতেও দেখা যায় যে মানুষ এনসিপির একজনকে মেরে ফেলেছে। এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না। যদি ঢিলাঢালা প্রশাসন হয়, তাদের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে কিভাবে? এর জন্য এই প্রশ্ন শুধু আমার না, এটা কিন্তু সবার প্রশ্ন। আমি তাদের সাথে আমিও প্রশ্ন করতে চাই, যদি এই প্রশাসন অবস্থা এরকম আবার কোনো দিকে ঝুঁকে যায়, কোনো দিকে হেলে যায়, তাহলে হেলে যাওয়া প্রশাসনের দ্বারা বা নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে কিভাবে? এটাই তো সবার প্রশ্ন, এটা আমার শুধু প্রশ্ন না।
না, যদি এটা প্রবল ধারণা হয় যে নির্বাচন নিরপেক্ষ হবে না, তখন বলবো যে কি করব। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশাসনকে বলবো যে কোনো অবস্থা থেকে হেরে না যায়, সে যদি নিরপেক্ষ থাকে। যদি নিরপেক্ষ না থাকে তাহলে জনগণ তাকে ক্ষমা করবে না। যেরকম বিগত দিনের প্রশাসন কোনো দিকে হেলে যাওয়ার কারণে তার কিন্তু মবের শিকার হয়েছে। আমি অনুরোধ করব যে বর্তমান প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই, তারা যেন কোনো অবস্থাতেই তাদের কাজের কারণে মবের শিকার না হয়, এই অনুরোধ আমার থাকবে। আচ্ছা, দাবি তো দাবি, আমরা যাদের কাছে আপত্তি তুলছি, দাবি জানিয়েছি, তারা বাস্তবায়ন করে নাই, তার মানে আমার দাবি শেষ নয়। আমার দাবি দাবির জায়গায় থাকবে, ইনশাআল্লাহ যেই দিন সুযোগ পাবো সেদিন বাস্তবায়ন করবো। কিন্তু আমরা যেটা মনে করি, এটা কেন বলা হয়েছে যে বিগত দিনে যারা শাসক ছিল প্রত্যেকের আমলে দুর্নীতি হয়েছে। দেখেন 91 থেকে 96 পর্যন্ত আপনারাই জানেন কতবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে আবার 96 থেকে 2001 পর্যন্ত দেশের অবস্থা কি হয়েছিল, আবার 2001 থেকে 2006 পর্যন্ত দেশের অবস্থা এরকম হলো, মানুষ আন্দোলনের ভিত্তিতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে নামতে বাধ্য করেছে। আবার আপনারা দেখেছেন 2008 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল বৃহত্তম আন্দোলনের মাধ্যমে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন দেখেন, যারাই ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে প্রবল আন্দোলন হয়েছে এবং আন্দোলনের মুখে তারা নামতে বাধ্য হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, যারা শাসক ছিল বিগত দিনে তাদের চরিত্র, তাদের তবিয়ত, তাদের অবস্থান সবই তো এক। এর জন্য হয়তো কবি বলেছে দুই সাপের একই বিষ। সনদ তখনই সনদ হবে যখন এটা আইনি ভিত্তির মাধ্যমে কার্যকরী হবে এবং এই সনদের ভিত্তিতেই এবার নির্বাচনটি অনুষ্ঠিত হবে। কারণ সনদে এমন কিছু প্রস্তাবনা আছে যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত। সুতরাং সনদ যদি এখনই আইনি ভিত্তি না হয় তাহলে এই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়া তো সম্ভব না। সে কারণেই আমরা মনে করি যে সনদের আইনি ভিত্তি দিয়েই, সনদের ভিত্তিতেই এই নির্বাচন, তাহলে আমরা যে ঐকমত্য হলাম তার একটা ভ্যালু থাকে এবং বাস্তবতা থাকে। এখন যে প্রশ্নটি আসছে যে সনদ আইনি ভিত্তি কীভাবে দিতে পারে, এক্ষেত্রে আমরা 3-4টা অপশন হতে পারছি। 1 নম্বর অপশন হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট বলতে পারে যে আমি এই সমস্ত রিফর্ম করে ফেলেছি এবং প্রেসিডেন্ট ডিক্লারেশনের মাধ্যমে এটা কার্যকর হয়ে যেতে পারে। পরে নির্বাচিত সরকার এটাকে রেটিফাই করবে, যেমনিভাবে জিয়াউর রহমানের সময় যে অনেকগুলো পরিবর্তন হয়েছে সেখানে প্রোক্লেমেশনের মাধ্যমে। 2 আমরা বলেছি যে সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে ঐক্য হতে পারে, যেমনিভাবে 91 সালে শাহাবুদ্দিনের আন্ডারে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে সেই প্রক্রিয়া। কারণ তখনও কোনো কনস্টিটিউশনের কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল, কিন্তু যেহেতু আমরা সব পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধ ছিলাম, এটা নিয়ে কেউ প্রশ্ন উঠছে আর এটাকে রেটিফাই করছে। এরপরে আমরা যেটা বলেছি যে যদি কোনো পদ্ধতিতেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে বসতে না পারে তাহলে সেটা জনগণের কাছে দিয়ে দেবো, যেটাকে আমরা গণভোট করছি, রেফারেন্ডাম করছি। লেট দ্য পিপল অফ বাংলাদেশ ডিসাইড যে কোন পদ্ধতিতে এটা দিতে হবে। যদি অধিকাংশ লোক এটার পক্ষে থাকে, জুলাই সনদ একটা প্যাকেজ হবে, এটার উপরে রেফারেন্ডাম হবে, তাহলে মেজরিটি লোক চাইলে তো কারো বাধা দেওয়ার কিছু নেই। আর যদি মেজরিটি লোক না চায় তাহলে আমরা সেটাই মেনে নেব। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট, জনগণের কাছে দায়িত্ব। অনেকে প্রশ্ন করছে যে গণভোট কি অল্প সমস্যা না একটু সমস্যা? গণভোট করার জন্য 1 মাসই যথেষ্ট। আপনার এখানে তো সব আমাদের প্রিপারেশন আছে, শুধু হা না ইস্যুটা দিয়ে একটা ইলেকশন হয়ে যাবে। সুতরাং এটা 1 মাস ভিতরে হতে পারে। আর এই রায়ের ভিত্তিতেই পরবর্তী আরও নির্বাচনের জন্য 4 মাস থাকবে, তখন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের কনস্টিটিউশনে লেখা আছে জনগণের ইচ্ছাই চূড়ান্ত এবং জনগণের ম্যান্ডেট হচ্ছে সংবিধান।
সংগঠনের সংবিধানের সেই বক্তব্যের আলোকে জুলাই সনদটা হচ্ছে গণপ্রত্যাশার এবং জুলাই বিপ্লবের একটা ফসল। সুতরাং এই ফসলের আউটকাম হচ্ছে সনদ। এই সনদ জনগণের আকাঙ্ক্ষা এই হিসাবে এটা সংবিধানের উপরে বিবেচিত হতে পারে। পিপলস এই বিষয়টা আমরা মনে করি যে এটা ফর দি প্রোটেকশন অফ দিস এসেনশিয়াল রিফর্মস, অত্যন্ত জরুরি যে রিফর্মসগুলো আছে এগুলোর একটা প্রোটেকশন তো লাগবে না, যে কোনো লোক এসেই এটাকে চেষ্টা করবে। সে কারণে এই ক্লসটা থাকা জরুরি, যাতে কেউ এই সুবিধা। আমাদের যে মুক্ত কমিশনের মিটিং হয়েছে সেখানে আমরা মোট 31টি দল অংশগ্রহণ করছি এবং 21টি দলের ভিতরে 25টি দলেই পিয়ারের পক্ষে ছিল। 25 আউট অফ। যদি আওয়ামী লীগের অনুপস্থিতিতে সুবিধা নেওয়ার বিষয়টি থাকে তাহলে তো 25টি দলের ব্যাপারে এটার পজিটিভ। 2 নম্বর হচ্ছে পিয়ারকে আমরা কোনো দলের সুবিধার জন্য করছি না, আমরা দুটো মেজর কারণ করছি। 1 নম্বর মেজর হচ্ছে বাংলাদেশে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন হয়েছে গত 54 বছরে কোনোটাই সঠিক হয়। গত 15 বছর তো ইলেকশনে বলা চলে, দিনের ভোট রাতে হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, কাউকে যেতে দেয় নাই, কোনো কেন্দ্রের রাস্তায় নামতে পারে নাই। তো এবার যদি সেই পদ্ধতিতে ইলেকশন হয় তাহলে এই ধরনের একটা পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার একটা আশঙ্কা। যদি এবারও সেরকম একটা রিগড ইলেকশন হয় তাহলে তো দেশ একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে যাবে। সে কারণে আমরা চাচ্ছি যে পিআরের মাধ্যমে আগের এই অভ্যাসটাকে রিভাইজ করা, যাতে করে ইলেকশন সুস্থ হতে পারে। পিআরের সেই সুযোগটি কমে যাবে, কারণ পিআর কয়েক রকমের পিআর পদ্ধতি চালু হয়েছে পৃথিবীতে। যেমন জার্মানিতে যেটা আছে, জার্মানিতে কনস্টিটিউন্সি ভিত্তিতে এমপি হয়, আবার পিআরের ভিত্তিতে মিক্সড। সুতরাং একটা এলাকার জন্য কে এমপি হবে এটা নির্ধারণ থাকে, আবার ওভারঅল সিটগুলো কমনলি থাকে। যে দল যে পার্সেন্ট ভোট পাবে, ওই ধরুন একটি দল 10টি এমপি পেয়ে আবার সে 10% ভোটও পেল, তাহলে পিআরের যে 200 আসনের ইলেকশন হবে সেটা এই 10% হচ্ছে আরও 20টা পাবে। তার কনস্টিটিউন্সি ওয়াইজ যেটা নাম্বার হবে তার সাথে আর 20 যোগ হবে, এই হবে তার টোটাল মেম্বার পাবে। সুতরাং এই পদ্ধতি ফলো করলে আমরা এলাকার পদ্ধতিতে যে প্রশ্নটি উঠছে সেটা সলভ হয়ে যাবে। সুতরাং বিএনপি সম্ভবত এই সিস্টেমটা সম্পর্কে অবগত নয়। 2 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট ভিত্তিক পিআরও আছে। ঠিক আছে, ধরুন আপনার এলাকায় কুমিল্লার আমাদের 12-11টা আসন আছে, এই 11টা আসনের উপরও পিআর হতে পারে সিস্টেম, তাহলে লোকাল ইলেক্টেড হবে। সুতরাং পিআরের 8 রকম ধরন আছে সারা দুনিয়া। যেহেতু আমাদের দেশের লোকেরা একাডেমিক্যালি অত পড়তে চায় না, জানতে চায় না, সেজন্য অনেক দেখি পণ্ডিত ব্যক্তিদের কাছেও তথ্য সংকট আছে।